আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। অনেকদিন পর কথা বলতেছি বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট আন্দোলনের অবস্থা কি? অনেকের প্রশ্ন, অনেকের কমেন্টস যে এই আন্দোলন থেকে কি সরে গেলাম? কখনোই না, কোনোভাবেই না, কোনোদিন না। এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, এই আন্দোলন আজীবন চলবে। আমরা কিন্তু এই প্রতিজ্ঞা নিয়ে এই আন্দোলন শুরু করছি ফ্রম মিড জানুয়ারি। ইনশাল্লাহ এই আন্দোলন আজীবন চলবে, আমরা বলে রাখতেছি। কারণ ইন্ডিয়া বাংলাদেশের কোনোভাবেই বন্ধু রাষ্ট্র হতে পারে না। ইন্ডিয়া বাংলাদেশকে শোষণ করতেছে, ইন্ডিয়া বাংলাদেশকে ধীরে ধীরে চেপে ধরবে। ধীরে ধীরে এই ডিকটেটরশিপকে যখন ওনারা প্রলং করতে পারবে, ওনাদের সমস্ত প্রয়োজন, ওনাদের সমস্ত চাহিদা উইদাউট এনি কোয়েশ্চেন ওনারা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারে। আপনারা জানেন যে 2011 সালে আওয়ামী লীগ যখন সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ছিল, হ্যাডেম নিয়ে কিন্তু ভারতের সাথে ওনারা কথা বলছিল। ওনারা বলছিল যদি ভারত পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে না দেয় তাহলে বাংলাদেশ কোনোভাবেই ওই ট্রানজিট ফ্যাসিলিটি দিবে না। 2024 এই ডামি নির্বাচনের পর, এই ডামি নির্বাচনের পিছন থেকে সবচেয়ে বেশি যে রাষ্ট্র প্যাট্রোনাইজ করছে ওইটাই হচ্ছে এই ইন্ডিয়া। এই ভারত কিন্তু এই ডিকটেটরশিপকে প্রলং করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে, এবং এই বড় ভূমিকা পালন করার জন্য এই ভারতকে রিওয়ার্ডিং করছে কিন্তু এই বর্তমান ডিকটেটরশিপ। এই বর্তমানে ডিকটেটর কিন্তু ভারতকে আপনার রিওয়ার্ডিং করছে এই ট্রানজিট ফ্যাসিলিটি দেওয়ার মাধ্যমে। অথচ দেখেন আমাদের দীর্ঘদিনের যে চাহিদা, পানির যে ন্যায্য হিস্সা, এটা নিয়ে কোনো আলোচনা, এটা নিয়ে কোনো ধরনের কোনো চুক্তি, এটা নিয়ে কোনো ধরনের কোনো বন্টন, কোনো আলোচনা, কোনো দ্বিপাক্ষিক চুক্তি প্রশ্নই আসে না, কখনোই হবে না, কোনোভাবেই হবে না, কোনোদিন সম্ভব আর হবে না এই ভারতের সাথে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য। কারণ আপনি মেরুদণ্ডহীন হয়ে গেছে, আপনার রাষ্ট্র ব্যবস্থা মেরুদণ্ডহীন হয়ে গেছে, আপনার রাষ্ট্রে কোনো গণতন্ত্র নাই, আপনার রাষ্ট্রে কোনো বিচার নাই, আপনার রাষ্ট্রে কোনো ধরনের কোনো রুল অফ ল নাই। তাহলে আপনি কিভাবে ভাবেন যে আপনি মেরুদণ্ড সোজা করে আরেকটা রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারবেন? কারণ ওই রাষ্ট্রের কৃপায়, ওই রাষ্ট্রের তৈলমর্দনের মাধ্যমে কিন্তু আপনি ক্ষমতাকে প্রলং করে ধরে আছেন। কোনোভাবেই আপনি রাষ্ট্রীয় এই ক্ষমতাকে অবৈধভাবে প্রলং করে এট দ্য সেম টাইম রাষ্ট্রের মানুষের প্রয়োজনে কোনো জিনিস করতে পারবেন, কোনো ভালো কোনো কিছু ওই ভারতের কাছ থেকে আপনি আনতে পারবেন, এটা আমরা সাধারণ মানুষ কোনোভাবেই কিন্তু বিশ্বাস করি না। এই ভারত বয়কট আন্দোলন আজকে ত্বরান্বিত সাধারণ মানুষের আন্দোলনের রূপ নিয়েছে। আপনারা জানেন যে মিড জানুয়ারি থেকে এই আন্দোলন শুরু হয়েছে, এপ্রিল শেষ হয়ে আজকে কিন্তু আপনার মে চলে আসছে। প্রায় 4.5 মাস ধরে এই আন্দোলন চলতেছে। সাধারণ মানুষ যখন কোনো আন্দোলনকে লিড করে, ওই আন্দোলন কোনোদিন আপনার বসে থাকে না, ওই আন্দোলন কোনোদিন আপনার স্লো হয় না, ওই আন্দোলন কোনোদিন আপনার মিড রাস্তা থেকে আপনার ব্যর্থতা নিয়ে ফিরে আসে না। ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন না, কোনো রাজনৈতিক নেতার আন্দোলন না। এই আন্দোলন হচ্ছে আমার, আপনার, আমাদের সাধারণ মানুষের আন্দোলন। আমাদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই আন্দোলন। আমাদের দীর্ঘদিনের ভারতের প্রতি যেই অসন্তুষ্টতা, ভারতের প্রতি আমাদের যেই ক্ষোভ, ভারতের প্রতি আমাদের যেই আপনার ধরেন রাগ, এটার বহিঃপ্রকাশ কিন্তু হচ্ছে ভারত বয়কট আন্দোলন বা ভারতীয় পণ্য বয়কট আন্দোলন, রাইট? সো এই আন্দোলনকে আমাদের চালিয়ে যাওয়া লাগবে, এই আন্দোলনকে ত্বরান্বিত করা লাগবে। এই আন্দোলন অলরেডি কিন্তু বিশ্বের আনাচে কানাচে চলে গেছে। আপনি জানেন ভারত কিন্তু অলরেডি আউট আপনার মালদ্বীপ থেকে, ভারত কিন্তু অলরেডি আউট আপনার নেপাল থেকে, ভুটান থেকে, ভারত কিন্তু অলরেডি আউট শ্রীলঙ্কা থেকে। ভারতের কোনো বেল নাই, ভারতের কোনো স্থান এইসব রাষ্ট্রের মধ্যে নাই। খাড়া জয় বাংলা করে দিছে। সো এখন শুধু বাকি আমাদের বাংলাদেশ থেকে এই ভারতকে জয় বাংলা করার জন্য। ভারতকে যদি আমরা বাংলাদেশ থেকে জয় বাংলা করতে পারি তাহলে এই অবৈধ সরকার, এই ডিকটেটরশিপকে এবং এই ডিকটেটরকে আমরা কিন্তু করে ফেলতে পারবো। এটাই হচ্ছে আমাদের আলটিমেট ফাইনাল অবজেক্টিভ ফ্রম দিস ক্যাম্পেইন। ইনশাল্লাহ আমরা এই ক্যাম্পেইন চালিয়ে যাব, এই ক্যাম্পেইন আজীবন চলবে। আমরা যে কোনো অবস্থান থেকে যে যার মতো করে, যার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে, যে পারেন পণ্য বয়কট করে, যে পারেন নিজের কথা, মেধা, বুদ্ধি দিয়ে আরেকজনকে বুঝিয়ে কাউন্সিলিং করে এই আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব। যে কোনোভাবে এই আন্দোলনকে আমরা ত্বরান্বিত করে যাব ইনশাল্লাহ। এই আন্দোলন চলে গেছে দেশ থেকে দেশান্তরে। বর্তমানে এই আন্দোলন নিয়ে কথা বলছে ম্যাথিউ মিলার, এই আন্দোলন নিয়ে আপনার অবগত আছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই আন্দোলন নিয়ে অবগত আছে ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অন্যান্য সকল রাষ্ট্র। আপনি কি মনে করেন না স্বাধীনতার পরে এই একটা আন্দোলন দিয়ে যখন ভারতকে আমরা এইভাবে
হিউমিলিয়েশন করতে পারতেছি, হিউমিলেট করতে পারতেছি ইন ফ্রন্ট অফ অল ইন্টারন্যাশনাল পলিটিক্যাল পার্টনার, অল ইন্টারন্যাশনাল পার্টনার যারা আমাদের উন্নয়ন সহযোগী রাষ্ট্র। এটা আমাদের একটা বড় বিজয়। আপনি কি মনে করেন না আমাদের ব্যাকবোন কতটা শক্ত আছে এবং কতটা শক্ত ছিল? সাধারণ মানুষের কি পরিমাণ ক্ষোভ ভারতের প্রতি, এটার বহিঃপ্রকাশ হচ্ছে। আমরা যখন এটা ইন্টারন্যাশনালি ডেভেলপ করতে পারবো যে ভারতকে আমরা বয়কট করছি এবং করতেছি, চেষ্টা করতেছি, এটা ভারতের জন্য অনেক বড় একটা লজ্জাজনক ব্যাপার। এটা ভারতের জন্য একটা বিরাট লেভেলের আন্ডারমাইনিং একটা আন্দোলন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে, রাইট? এই আন্দোলন ইনশাল্লাহ চলতেছে, এই আন্দোলন চলবে, এই আন্দোলনকে আমরা কোনোভাবেই ধূলিসাৎ হতে দিব না এবং আমাদের জায়গা থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন নিয়ে আপনারা জানেন যে আলোচনা করতেছে বাংলাদেশের সরকার। এই ভারত বয়কট আন্দোলনকে ঠেকানোর জন্য, এই ভারত বয়কট আন্দোলনকে ট্যাকেল করার জন্য কিন্তু এই নরেন্দ্র মোদী, এই হিন্দুত্ব সাম্রাজ্যের সবচেয়ে বড় যে দুষ্ট লোকটা, এই দুষ্ট লোকটা কিন্তু আমাদের এই বর্তমান যেই পাতানো সাজানো গোছানো ডামি নির্বাচনের ডামি প্রধানমন্ত্রীকে দিয়ে কিন্তু সরাসরি এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য ওনাদের কাছ থেকে কিন্তু ওনারা বক্তব্য নেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে এই আন্দোলন নিয়ে কথা বলতেছে বর্তমানে শেখ হাসিনা নিয়ে, এই আন্দোলন নিয়ে কথা বলতেছে ওবায়দুল কাদের, এই আন্দোলন নিয়ে কথা বলতেছে এই ডামি সরকারের বিভিন্ন অলিগাররা, এই আন্দোলন নিয়ে কথা বলতেছে এই ডামি সরকারের বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন এমপিরা। কেন ওনাদের এত লাগতেছে? এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন। যে কোনো রাজ্যে অন্য রাজ্যের পণ্য বর্জন করা বা যে কোনো অরিজিনের পণ্য বর্জন করা হচ্ছে ওই রাষ্ট্রের মানুষের, সাধারণ মানুষের অধিকার। ওই অধিকারকে কেউ চাইলেই কোনো আইন বা রাষ্ট্রীয় এমন ধরনের কোনো আইন কানুন নাই যে আইন কানুন দিয়ে আপনি এই অধিকারকে আপনি বাধাগ্রস্ত করতে পারেন বা এই অধিকারকে আপনি দাবিয়ে দিতে পারেন। তাহলে ওনাদের এত সমস্যা কিসের? ওনারা যদি চায় ওনারা একটা পণ্য ওনাদের ব্যবহার করতে পারে, ওনারা চাইলে যা পছন্দ মতো ওনারা আনতে পারে। সাধারণ মানুষের এই আন্দোলনকে নিয়ে ওনাদের কেন এত মাথা ব্যথা? সাধারণ মানুষের এই আন্দোলন নিয়ে ওনাদের কেন এই পরিমাণ মাথা ব্যথা? তার একমাত্র কারণ হচ্ছে যদি কোনোভাবে এই পণ্য বয়কট আন্দোলন চরম লেভেলে চলে যায়, সিভিয়ার লেভেলে চলে যায়, তাহলে বর্তমানে এই ডামি সরকার কিন্তু বিপদে পড়ে যাবে। এই ডামি সরকারের পায়ের নিচে যে মাটি, এই মাটি কিন্তু সরে যাবে। কিন্তু ওভারঅল ভারত কিন্তু হচ্ছে একটা সেলফিশ কান্ট্রি। ভারত ওভারঅল চিন্তা করে ওনাদের সব কিছুতে ভালো হচ্ছে কিনা। যদি ওনাদের ভালো কোনো কিছুতে না হয় তাহলে কিন্তু ওইখানে ওনারা কিন্তু কোনোভাবেই সাপোর্ট দিবেন। ওরা যখন দেখবে সাধারণ মানুষের অবস্থান সিভিয়ার লেভেলে চলে গেছে ভারতের বিরুদ্ধে, এবং আমাদের যে 14 বিলিয়ন আমরা যে আপনার ভারতের কাছ থেকে ক্রয় করি, উই হ্যাভ পারচেসিং পাওয়ার, উই হ্যাভ বাইং ক্যাপাসিটি, যেই 14 বিলিয়ন আমরা এভরি ইয়ার ওদের কাছ থেকে আনি, এবং আমরা সবচেয়ে ট্যুরিজম সেক্টরে ওদেরকে বেশি আমরা কন্ট্রিবিউট করি, আমরা সবচেয়ে বেশি মেডিকেল ট্যুরিজম ওদেরকে কন্ট্রিবিউট করি, টেকিং ইনটু কনসিডারেশন এভরি সিঙ্গল এরিয়া। ভারত কখনোই চাইবে না বাংলাদেশের মানুষকে এইভাবে আপনার খেপিয়ে তোলার জন্য। ভারত কোনোদিন চাবে না বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এইভাবে অবস্থান নেওয়ার জন্য। বাট আমরা সেই রকম ভাবে 1971-এর পরে কিন্তু দাঁড়াইতে পারিনি। আমাদের রাজনৈতিক এই প্রপাগান্ডা, রাজনৈতিক এই স্বার্থ, আপনার স্বার্থনেশী কিছু মহলের জন্য কিন্তু আমরা এইভাবে দাঁড়াইতে পারি নাই, কারণ সবাই সবার স্বার্থের কথা চিন্তা করছে। আমরা সকলে স্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের ইচ্ছে, সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমরা সাধারণ মানুষ বাংলাদেশের এই প্রয়োজনে, বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে আমরা একত্রে এই পণ্য বয়কট আন্দোলনকে ত্বরান্বিত করে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে এই পণ্য বয়কট আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। কে কি বলল, কে কি ভাষণ দিল, কে কি বক্তব্য দিল, কে কি রেশিও দিল, কে কি মিথ্যা বর্ণনা দিল, এগুলিতে আমরা যাব না। আমরা অলরেডি আলোচনা করছি বাংলাদেশ কোন দিক থেকে সক্ষম, বাংলাদেশের কি পরিমাণ সম্ভাবনা আছে। সবচেয়ে বেশি যে জায়গার মধ্যে আমাদের প্রবলেম ছিল, ভয় ছিল, সেটা হচ্ছে পেঁয়াজ উৎপাদন। পেঁয়াজ উৎপাদনে আমাদের সক্ষমতা, পেঁয়াজ উৎপাদনে আমাদের সম্ভাবনা নিয়ে একটা একদম আপনার এভিডেন্স বেসড কিন্তু একটা আলোচনা করছি, 3 পর্বের ধারাবাহিক নিয়ে একটা আলোচনা করছি, একদম হাতে কলমে বুঝিয়ে দিছি। আপনার কৃষি বিপণন, আপনার দপ্তর, বিভিন্ন ধরনের ডেটা এবং নিউজ পেপারের তথ্য আমরা শেয়ার করে কিন্তু বুঝিয়ে দিছি যে বাংলাদেশে যেই পরিমাণ পেঁয়াজ আমাদের প্রয়োজন, এর চেয়ে প্রায় 4 লাখ টন কিন্তু আমাদের বাংলাদেশে, 4 থেকে 5 লাখ টন আমরা কিন্তু বাংলাদেশে প্রতি বছর উৎপাদন করি, এবং আমাদের এই উৎপাদনের মাত্রা প্রতি বছর কিন্তু বাড়তেছে। আমাদের সবচেয়ে বড় যে সংকট, সবচেয়ে বড় যে প্রবলেম এই পেঁয়াজ সংরক্ষণে, ওইটা হচ্ছে আমাদের সংরক্ষণ ব্যবস্থার সমস্যা। আমাদের সংরক্ষণের জন্য যে পরিমাণ হিমাগার, যেই পরিমাণে কোল্ড স্টোরেজ দরকার, ওই স্টোরেজ কিন্তু আমাদের নাই। যার ব্যর্থতার দায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হচ্ছে এই অগণতান্ত্রিক এই দামি
সরকারি। So that's all was my saying today. Thank you very much, my dear brothers and sisters, for watching me. Inshallah, we'll continue boycotting this bloody Indian product unless we reach to our objective. Thank you very much for watching me. Inshallah, I will see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.